সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পালিত হচ্ছে কঠোর বিধিনিষেধ। সারা দেশে বাড়ছে করোনায় মৃত্যু। নেজাল ক্যানোলা সংকটে বগুড়ায় 7 মৃত্যু। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে সক্ষমতার চেয়ে বেশি রোগী। শিগগিরই শুরু হচ্ছে মিক্সড ডোজ টিকা নিয়ে গবেষণা। খাল উদ্ধারে দরকার সরকারের রাজনৈতিক সদিচ্ছা। এটি নিউজ দেখছেন। 3টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। আষাঢ়ের ঝিরিঝিরি বৃষ্টি আর সাপ্তাহিক ছুটির সাথে কঠোর বিধিনিষেধ। এর সাথে সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে ঢাকার রাজপথ ছিল ফাঁকা। একে তো শুক্রবার, সাথে থেমে থেমে বৃষ্টি, আর প্রথম দিনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরতার খবরে খুব একটা নিরুপায় না হলে দ্বিতীয় দিনে বের হননি কেউ। আমরা দিন মজুর, আমরা প্রতিদিনের কামাই করে প্রতিদিন খাই। ডিমের ব্যবসা করি, আমাদের ব্যবসাটা রাত্রেবেলা, যার ফলে বাধ্যতামূলক আসতে হয়। ফাঁকা পেয়ে রাস্তার রিক্সা উঠেছে ফ্লাইওভারে। এদিক দিয়ে আমরা যাইতেছি আপনার উত্তরা। লকডাউনে বের হই না, আমরা ওই যে বাসাবাড়ির এলপি গ্যাসের কাজ করি। প্রথম দিনের মতোই সেনাবাহিনী কঠোর অবস্থানে ছিল। যৌক্তিক কারণ দেখাতে না পারায় মামলা বা অর্থদণ্ডের মুখোমুখি হতে হয়েছে কয়েকজনকে। দেখছি যে ম্যাক্সিমাম মেডিকেল কেস, এবং মেডিকেল কেস হলে আমরা ছেড়ে দিচ্ছি। মানে আমরা কোনো হয়রানির কোনো উদ্দেশ্য না, জাস্ট রুটিন চেক আপ। সবারই ভ্যালিড আইডেন্টিটি আছে, মানে তারা কিছু কাগজপত্র শো করতে পারছে, তবে আমরা ওগুলো আবার যাচাইও করছি। নগরীর প্রান্তে চিত্রটা ভিন্ন। পুলিশ বিজিবির টহল থাকলেও আবদুল্লাপুরে যানবাহন চলাচল তুলনামূলক বেশি। তারপরও সদ্য বদলি হওয়া কয়েকজন পুলিশ সদস্যকে দেখা গেল কর্মস্থলে যোগ দিতে যাওয়ার বাহন পাচ্ছিলেন না। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে ঢাকার মতো দেশের সব জায়গাতেই তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের 7টি প্রবেশ পথে চেকপোস্ট। বিনা কারণে মানুষের চলাচল বন্ধে একযোগে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জামালপুরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দোকানপাট খোলেনি, বিনা কারণে বাইরে বেরো হচ্ছেন না কেউ। বরিশালে গণসচেতনতা সৃষ্টিতে মাইকিং করেছে প্রশাসন। তবু সামাজিক দূরত্ব বা অন্যান্য স্বাস্থ্যবিধি মানায় গড়িমসি দেখা গেছে। জরিমানা এবং শাস্তিও যেন বাধ্য করতে পারছে না কাউকে। মাদারীপুরে 10টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে, সাথে রয়েছেন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। হাইফ্লো নেজাল ক্যানোলা সংকটে বগুড়ায় 13 ঘন্টায় 7 জন মারা গেছেন। এছাড়া গত 24 ঘন্টায় করোনায় খুলনায় 27, রাজশাহীতে 17, ময়মনসিংহে 14, বরিশালে 8, কুষ্টিয়ায় 7 ও সাতক্ষীরায় 4 জনের মৃত্যু হয়েছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে অক্সিজেন সরবরাহের জন্য প্রয়োজনীয় হাইফ্লো নেজাল ক্যানোলার অভাবে 7 করোনা রোগী মারা গেছেন। আরও 10 জনের অবস্থা সংকটাপন্ন। কর্তৃপক্ষ জানিয়েছে 8 শয্যার আইসিইউ ইউনিটে মাত্র 2টি ক্যানোলা থাকায় পুরো হাসপাতালে অক্সিজেন সরবরাহ সম্ভব হচ্ছে না। খুলনা বিভাগে 27 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 1201 জন। রাজশাহী মেডিকেলে করোনা পজিটিভ 12 ও উপসর্গ নিয়ে 5 জন মারা গেছেন। 188টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 90 জন। আক্রান্তের হার 42.39%। বরিশালে করোনা পজিটিভ 2 ও উপসর্গ নিয়ে 6 জন সহ মোট মৃত্যু 8। নতুন শনাক্ত 248, আক্রান্তের হার 53.36%। রাজধানী করোনা হাসপাতালগুলোতে প্রতিদিনই ভিড় বাড়ছে রোগীদের। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হাসপাতালগুলোতে। বৃহস্পতিবার 143 জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড বাড়িয়েছে সংখ্যা। ষাটোর্ধ্ব সালমা বেগমের নানান সমস্যার সাথে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় নিতে হচ্ছে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের আইসিইউতে। রোগীর অবস্থা বেশি ভালো না, আমরা এখানে ট্রান্সফার করে দিচ্ছি, ঢাকা মেডিকেলে নিয়ে যান।
এই হাসপাতালে রাজধানী তো বটেই, দেশের অন্যান্য জায়গা থেকেও আসছে করোনা রোগী। বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ওখানে সিট নেই আর কি, তারপর আমরা এখানে আসলাম। কুর্মিটোলা হাসপাতালেও ইতোমধ্যে সক্ষমতার তুলনায় রোগী ভর্তি হয়েছেন অনেক বেশি। আমার স্ত্রী হচ্ছে খুব কষ্টের মধ্যে আছে, তার শ্বাসকষ্ট বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গাতে থাকাকালীন অক্সিজেন ছিল না, আর ওনার শ্বাসকষ্ট ছিল, এটা নিয়ে আমরা শঙ্কিত ছিলাম বেশি। টিকার জন্য নিবন্ধন না করেই আজও এই হাসপাতালে ভিড় করেন কর্মস্থলে ফিরতে ইচ্ছুক অনেক প্রবাসী। ভাবলাম যে হয়তো পাসপোর্টের নাম্বার আর ফিঙ্গারপ্রিন্ট দিলে আমরা ভ্যাকসিনটা পেয়ে যাব। এখন যে অ্যাম্বাসিতে কল করতেছে, ওরা বলতেছে যে টিকা ছাড়া হবে না। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। করোনা মহামারীর নতুন ঢেউয়ের ঝুঁকিতে আছে ইউরোপ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুস বলেন, টিকা দেওয়ার ধীরগতির কারণে বেড়েছে এই ঝুঁকি। তিনি বলেন, ইউরোপের দেশগুলোতে সপ্তাহে 10% বেড়েছে সংক্রমণ। তিনি সতর্ক করেন, এক্ষেত্রে করোনা সুপার স্প্রেডার হিসেবে কাজ করতে পারে ইউরো। লন্ডন ও সেন্ট পিটার্সবার্গ থেকে ফিরে আসা শত শত সমর্থক ইতিমধ্যেই করোনা পজিটিভ হয়েছেন। সমর্থকদের গতিবিধি পর্যবেক্ষণ করতে আয়োজক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচওর সিনিয়র ইমার্জেন্সি অফিসার ক্যাথরিন স্মলউড। দ্বিতীয় দিনের লকডাউন পরিস্থিতি জানাতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাঝারুল ইসলাম মাসুম। মাসুম, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বিনা কারণে মানুষের চলাচল বন্ধ তো একযোগে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী। আপনি তো গাজীপুর এলাকায় মহাসড়কে আছেন, কি অবস্থা দেখছেন জানাবেন। আপনি যেমনটি বললেন যে কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা দেখেছি যে সকাল থেকে গাজীপুরে জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসন ভোর 6টা থেকে মাঠে নেমেছে এবং তারা মানুষের যে অযথা ঘোরাগাড়ি সেটি কিন্তু মোটামুটি একেবারেই বন্ধ বললেই চলে। শুধু আমরা দেখেছি সকালবেলা কিছু গার্মেন্টস কারখানা, যেহেতু গার্মেন্টস কারখানা শুক্রবারেও বেশ কিছু গার্মেন্টস কারখানা খোলা রয়েছে, তাদেরকে আমরা বিচারণ করতে দেখেছি, তারা তাদের কর্মস্থলে গিয়েছেন। যদিও কথা ছিল যে গার্মেন্টস কারখানার মালিক তাদেরকে পরিবহনের জন্য ব্যবস্থা করবেন, কিন্তু সেটি তারা এখনো পর্যন্ত নিশ্চিত করেনি, যে কারণে পায়ে হেঁটে তারা তাদের কর্মস্থলে গিয়েছেন। এছাড়া রাস্তা মোটামুটি জনশূন্যই বলা চলে। যানবাহন শুধুমাত্র পণ্য পরিবহন যে সমস্ত যানবাহনগুলো আছে সেইগুলো ছাড়া আর কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মধ্যে আমরা যতটুকু দেখেছি। আমরা দেখেছি যে গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকাতে সেনাবাহিনী এবং বিজিবি পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের নেতৃত্বে তারা এই দায়িত্ব পালন করছে মহাসড়কে এই করোনার লকডাউন বাস্তবায়ন করার জন্য। সব মিলিয়ে করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সচেতন রয়েছে এবং আজকে যে দ্বিতীয় দিনের লকডাউন, সেই লকডাউনে আপনারা দেখতে পাচ্ছেন যে জনশূন্য এবং রাস্তাতে তেমন কোনো যানবাহন দেখা যাচ্ছে না। ধন্যবাদ মাসুম আপনাকে। দর্শক, দ্বিতীয় দিনের লকডাউন পরিস্থিতি জানতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মাঝারুল ইসলাম মাসুম এবং এই মুহূর্তে আমরা ফেনী 0 পয়েন্ট থেকে আমরা লকডাউনের খবর জানবো আমাদের প্রতিনিধি দিদারুল আলমের কাছ থেকে। দিদারুল, সারা দেশে তো কঠোর লকডাউন চলছে, ফেনীতে আসলে কি অবস্থা জানাবেন? আমি এই মুহূর্তে রয়েছি শহরের ঠিক ব্যস্ততম একটি সড়ক, এটি শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক। গতকাল যখন লকডাউন শুরু হয়, সরকারের যে কঠোর নির্দেশনা ছিল, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু গতকাল আসলে আমরা বাইরে তেমন একটা মানুষ দেখতে পাইনি, পাশাপাশি পরিবহনও কিন্তু গতকাল তেমন একটি চলেনি। কিন্তু আজ শুক্রবার হিসেবে সবাই কিন্তু বাসা থেকে অনেকেই বের হয়েছেন। আমরা যেটি দেখেছি সকাল থেকে কিন্তু মানুষকে রাস্তায় দেখা যাচ্ছে, আর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সকাল পর্যন্ত কিছুটা তৎপর ছিল, কিন্তু এরপর যখন বেলা বাড়ার সাথে সাথে আসলে তাদের কিছুটা কম দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি শহরের সকল চেকপোস্টে পুলিশের যে সকল চেকপোস্ট রয়েছে সে সকল চেকপোস্টগুলোতেই কিন্তু তদারকি চলছে। পাশাপাশি শহরে যে সকল আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনার কথা ছিল তাদের কম চোখে পড়েছে। আর পাশাপাশি জেলা প্রশাসনের কিন্তু আমরা যেটি দেখেছি সকাল থেকে কিন্তু যারা আসলে লকডাউন মানছেন না তাদেরকে কিন্তু জরিমানা করছে এবং আমরা দেখেছি, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেশ কয়েকটি টিম শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু জরিমানা করতে আমরা দেখেছি। আর বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু আমরা পণ্য পরিবহনের গাড়িগুলো দেখেছি, এছাড়া কিন্তু আসলে গণপরিবহন তেমন একটা চলেনি। আর বিশেষ করে যেহেতু আজকে শুক্রবার, সেহেতু জুমার নামাজের সময় তখন অনেক মানুষ বের হয়, কিন্তু এখনো কিন্তু অনেক মানুষকেই আমরা রাস্তায় দেখছি যারা আসলে প্রয়োজন নেই কিন্তু তারা বের হচ্ছেন। এদিকে পুলিশ, আমরা যদি একটু দেখাই আপনাকে, চেকপোস্টে কিন্তু তারা
সেই সকাল থেকেই তারা যারা আসছেন তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করছেন তারা কেন বাসা থেকে বের হচ্ছেন, যারা আসলে কারণ দর্শাতে পারছেন না তারা কেন বের হয়েছেন তাদেরকে তখন এখানে জরিমানার আওতায় আনা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ফেনীর 0 পয়েন্টে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি কারণ দর্শাতে পারেননি, একজন কেন বাসা থেকে বের হয়েছেন তাকে তাৎক্ষণিক নগদ 400 টাকা জরিমানা, অনাদায়ে 7 দিনের জেল প্রদান করেছে, আমরা সেটি দেখেছি। পাশাপাশি আমরা যদি বলি আসলে গতকালকের তুলনায় আজকের যে লকডাউন, সেই লকডাউনের কথা যদি আমরা বলি সেটি আসলে গতকালের চেয়ে আজকে কিছুটা মানুষ রাস্তায় দেখা যাচ্ছে। জিমনিয়া, এই ছিল ফেনী থেকে সর্বশেষ। ধন্যবাদ দিদারুল আপনাকে। ফেনী 0 পয়েন্ট থেকে লকডাউনের দ্বিতীয় দিনের সার্বিক খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম। যাচ্ছি পরবর্তী খবরে। 2 ডোজ টিকা একই কোম্পানি নয়, বরং দুটি ভিন্ন কোম্পানির, অর্থাৎ মিক্সড ডোজ টিকায় দীর্ঘমেয়াদী অ্যান্টিবডির খবর প্রাথমিক পরীক্ষায় পেয়েছে WHO। বাংলাদেশেও খুব শিগগিরই মিক্সড ডোজ দেওয়ার গবেষণা শুরু হবে। বিশেষজ্ঞরা আরও বলছেন টিকার উপর জোর বাড়াতে হবে, কারণ সামনে আসছে আরও ভয়াবহ ভেরিয়েন্ট ডেল্টা প্লাস। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সাম্প্রতিক পরামর্শ, ভিন্ন 2 কোম্পানির টিকা মিক্সড ডোজ হিসেবে নেওয়া যেতে পারে, এতে বরং অ্যান্টিবডি বাড়ে। মডার্না ও ফাইজারের টিকা নিয়ে গবেষণার পর এ পরামর্শ। যদিও খুব কম সময়ের এই গবেষণার ফল কতটা দীর্ঘমেয়াদী তা নিশ্চিত হতে আরও কিছু সময় লাগবে, আশাবাদী বিশেষজ্ঞরা। আমরাও বাংলাদেশে হয়তো এই গবেষণাটা করার পরে যদি প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষও এটা প্রয়োগ করা যায়, ডেফিনেটলি সেটা তো আসলে আমাদের আরেকটা এভিনিউ খুলবে, উইন্ডো খুলবে। আমি মনে করি যদি অক্সফোর্ড পাওয়া নাই যায় তাহলে অল্টারনেটিভ অন্য টিকা দিতে হবে, দিলে তো ক্ষতি হবে না, দেওয়া যেতে পারে আর কি। গত কদিনে দেশে করোনা সংক্রমণ এবং মৃত্যু দুটোই বেড়েছে। ঢাকা সহ সারা দেশেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত মে ও জুন 2 মাসে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এ দেখা গেছে সংক্রমণের 80%ই ডেল্টা ভেরিয়েন্ট, অর্থাৎ ভারতের নমুনা। সম্প্রতি ভারতের কয়েকটি জেলায় পাওয়া গেছে নতুন ভেরিয়েন্ট, এ নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এর চেয়েও ভয়ঙ্কর এটাকে বলে ডেল্টা প্লাস, এটাও কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, যদিও আমাদের দেশে এটা ডিটেক্ট হয় নাই, কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম কিন্তু পাওয়া যাচ্ছে ডেল্টা। প্রান্তিক জনগোষ্ঠী বা গ্রামে বা উপজেলায় ধরেন চিকিৎসার তো একটা সীমাবদ্ধতা আছে, এত সুযোগ সুবিধা তো নাই, হাসপাতাল এরকম নাই, অল্প যে কটা উপজেলা লেভেল আছে কয়েকটা বেড, অক্সিজেন সীমিত, আর সেখানে তো আইসিইউ নাই, সম্ভবত না, উপজেলায় আইসিইউ করা তো তৈরি না, সম্ভব না, এমনকি অনেক জেলার সদরেও কিন্তু আইসিইউ নাই। সুতরাং আমাদেরকে আগামী কয়েকটা দিন মনে হয় যে অবস্থা বোধহয় একটু খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। অন্য খবর, বক্স কালভার্টগুলো উন্মুক্ত করা এবং খাল উদ্ধার ছাড়া কৃত্রিম সুয়ারেজে ঢাকার জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, বলছেন নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা। এজন্য স্থায়ীভাবে খাল দখলমুক্ত করতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি, বলছেন তারা। ঢাকার খাল নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর 6 পর্বে ধারাবাহিকের আজ শেষ পর্ব। দায়িত্ব বুঝে পেয়েই বেশ জোরে সোরেই খাল উদ্ধারে নামেন 2 সিটি মেয়র। একদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, অন্যদিকে বর্জ্য অপসারণ। এক ঢাকা দক্ষিণেই অপসারণ করা হয়েছে 1.5 লাখ টন বর্জ্য এবং 7 লাখ টন পলিমাটি। তবে বাস্তবতা হচ্ছে এরপরও একটু বৃষ্টিতেই জলমগ্ন ঢাকার মানুষ। বর্জ্য পদার্থ এই খাল এবং নদীগুলোর মধ্যে নিক্ষেপ করছি, এটা বললে হবে না যে আমি এখন 50% সলিড ওয়েস্ট কালেকশন করি আর 50% তাহলে কি তার জায়গা কি খাল, বিল, নদী, নালা, জলাভূমি এগুলো হবে? সর্বশেষ হিসেব বলছে ঢাকা মহানগরীতে খালের সংখ্যা 43টি, এর মধ্যে 26টি সিটি কর্পোরেশনের কাছে, 9টি খাল সড়ক ও বক্স কালভার্ট এবং বাকি 8টি খাল রয়েছে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে। অবশ্য খাল উদ্ধার ও সীমানা নির্ধারণে 2 সিটি কর্পোরেশনই আলাদা প্রকল্প নিয়েছে। 981 কোটি টাকার প্রকল্প ডিএসসিসির। আমাদেরকে দীর্ঘমেয়াদী কার্যক্রম হাতে নিতে হবে, যেটা হবে অত্যন্ত দুরূহ এবং এটা অত্যন্ত পরিকল্পিতভাবে করতে হবে, কারণ আমরা লক্ষ্য করি বৃষ্টির পানি ধারণ করার ক্ষমতা ঢাকা শহরের নাই। সীমানা নির্ধারণ হওয়ার পরেই ম্যাসিভ একটা কাজ চলবে। এই জায়গা কিন্তু এখানে কারই জায়গা হোক আর না হোক, 10 তলায় হোক আর 1 তলায় হোক, আমাদের কিন্তু ভাঙ্গা ছাড়া আর কোনো গতি হবে না। এক্ষেত্রে বক্স কালভার্ট সড়কগুলো উন্মুক্ত করেও খাল এবং যাতায়াত 2 রাখা সম্ভব বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। সকল খালের অংশ এবং তার সংযুক্তিতে তার নিরবিচ্ছিন্নতা ফিরিয়ে আনার জন্য যা কিছু করা, সেটা রাজনৈতিক দৃঢ়তায় করাই এই সময়ের প্রত্যয় হওয়া প্রয়োজন। মনে রাখা দরকার, প্রতি বছরে এই জলাবদ্ধতায় যে পরিমাণ জনদুর্ভোগ এবং অপচয় হয়, তার বিরুদ্ধে এই উদ্যোগ অর্থনৈতিক, সামাজিক
এবং জনস্বাস্থ্যের দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে। ঢাকার খালগুলো উদ্ধারের দাবি বেশ পুরনো, তবে এই খাল উদ্ধার এবং ঢাকার জলাবদ্ধতা নিরসনের মূল দায় কার? এই নিয়ে ঢাকা ওয়াসা এবং সিটি কর্পোরেশন এতদিন একে অপরের উপর দায় চাপিয়ে এসেছে। তবে এখন যখন এই খালগুলোর মালিকানা সিটি কর্পোরেশন বুঝে পেয়েছে, সত্যিকার অর্থেই খালগুলো দখলমুক্ত হবে এই প্রত্যাশা নগরবাসীর। মনির ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। 6টি রিপোর্টের মাধ্যমে আমাদের রিপোর্টার মনির ইসলাম মিন্টু চেষ্টা করেছেন ঢাকার খালগুলোর একটি সার্বিক চিত্র তুলে ধরতে। আমরা আশা করি কর্তৃপক্ষ খালগুলোর ব্যাপারে আর উদাসীন থাকবেন না। 3টা নিউজ আওয়ারে নিচ্ছে বাইরে স্টিল বিরতির পর থাকছে কালোবাজারে বিনামূল্যে সরকারি ওষুধ, গ্রেফতার 1। সমিতির নেতাদের হরিলুট, বঞ্চিত পাবনার প্রান্তিক তাঁতিরা। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পালিত হচ্ছে কঠোর বিধিনিষেধ। সারা দেশে বাড়ছে করোনায় মৃত্যু, ন্যাসাল ক্যানুলা সংকটে বগুড়ায় 7 মৃত্যু। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে সক্ষমতার চেয়ে বেশি রোগী। শিগগিরই শুরু হচ্ছে মিক্সড ডোজ টিকা নিয়ে গবেষণা। খাল উদ্ধারে দরকার সরকারের রাজনৈতিক সদিচ্ছা। আবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আহত আরো 2 জন বৃহস্পতিবার হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভোরে মারা যান পেশায় ভ্যান চালক নুরুন নবী মণ্ডল। শরীরের 90% দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। এছাড়াও রাসেল নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার সন্ধ্যায় মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ওই দিনই ঘটনাস্থলে এবং হাসপাতালে 7 জন মারা যান। আহত হন 2 শতাধিক। গুরুতর দগ্ধ 7 জন ছাড়া বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই 7 জনের মধ্যে একে একে মারা গেলেন প্রায় 90% দগ্ধ 3 জন। চুরি করা ওষুধ দিয়েই খুলে বসেছেন ফার্মেসি। এসব ওষুধই অসাধু উপায়ে কেনা, যেগুলো বিনামূল্যে পাওয়ার কথা ছিল সাধারণ মানুষের। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। দুস্থ ও অসহায় রোগীদের জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে যে ওষুধ, সেগুলোই একটি চক্র কালোবাজারে বিক্রি করছে দীর্ঘদিন ধরে। মিটফোর্ড এলাকা থেকে এ চক্রেরই একজন ওষুধ ব্যবসায়ী আব্দুল হককে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। তার নাম সর্বস্ব ফার্মেসি থেকেও জব্দ করা হয়েছে প্রায় 3.5 লাখ টাকার ওষুধ। গোয়েন্দারা জানান, এই চক্রের সঙ্গে জড়িত সরকারি হাসপাতালের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা বা কর্মচারী। তো এর দোকানে ভার্চুয়ালি সামনে কয়েকটা ওষুধ আছে যেগুলো বিক্রয়যোগ্য, আর বাকি পুরো ফার্মেসির ভিতরে বিপুল পরিমাণ ওষুধ আমরা পাই, যে ওষুধগুলোর উপরে লেখা আছে যে এটা সরকারি ওষুধ, এটা বিক্রয়যোগ্য নয়, বিক্রয় করলে এটা শাস্তিযোগ্য অপরাধ। ঢাকার বাইরে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের যে সমস্ত হসপিটাল আছে, উপজেলা জেলার যে হসপিটাল আছে, সেখান থেকে দালাল চক্রের মাধ্যমে তারা সংগ্রহ করে। একটা ওষুধের বাজার যে মার্কেট, ও কিনে হচ্ছে মাত্র 20% দাম দিয়ে দালালের কাছ থেকে এবং বিক্রি করে পুরোটা দামে। তাহলে এটা এখানে প্রায় 80% তার লাভ থাকে। এ পর্যন্ত 4টি হাসপাতালের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। অসাধু চক্রটি চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে চলছে অভিযান। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে ফেনীর মুহুরী নদীর 3টে স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে অন্তত 10 গ্রাম। ফুলগাজী উপজেলার বাজার, রাস্তাঘাট ও ফসলি জমি ডুবে গেছে। ভেসে গেছে অর্ধশতাধিক পুকুর ও ঘেরের মাছ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার 110 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এখন নামতে শুরু করেছে। পানির স্রোত না কমা পর্যন্ত বাঁধের ভাঙন মেরামত করা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই বাঁধে ভাঙন দেখা দেয়, কিন্তু টেকসই বাঁধ বানাচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামাল জোটেনি পাবনায় প্রান্তিক তাঁতিদের ভাগ্যে। তাদের সরলতা ও অজ্ঞতার সুযোগ নিয়ে তাঁত সমিতির নেতা ও ব্যবসায়ী সিন্ডিকেট বিক্রি করে দিয়েছে কালোবাজারে। হাতিয়ে নিয়েছে প্রায় 45 কোটি টাকা। পাবনা থেকে রিজভিজয়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। করোনায় টানা লোকসানে বিপর্যস্ত পাবনার প্রান্তিক তাঁতি আবু তালেব এভাবেই বলছিলেন বঞ্চনার কথা। এমন অভিযোগ পাবনার অধিকাংশ প্রান্তিক তাঁতির। অভিযোগের সূত্র ধরে এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কোটি কোটি টাকা হরিলুটে ভয়াবহ চিত্র। অস্তিত্ব হারাতে বসা তাঁত শিল্প বাঁচাতে প্রণোদনা, ঋণ ও শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা ঘোষণা করে সরকার। 2019 সালে পাবনার গয়েশপুর 2 নং ওয়ার্ড প্রাথমিক তাঁত সমিতির নামে প্রায় 10 কোটি টাকার কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি হয়, যা কেবল সমিতির সদস্যরা ব্যবহার করবেন, বিক্রি বা হাতবদল করা যাবে না। অথচ সমিতির সভাপতি নূর ইসলাম ও সম্পাদক আব্দুল হাকিম তা বিক্রি করে দেন কালোবাজারে। সেক্রেটারি, সভাপতি এই সব কিছু মাইরে দিয়ে খাইছে। এদের কাছে বলা হলো যে আপনারা অন্য জায়গা পাইতেছে, যে আমার এগুলো কি হইলো, কয়টা বাতাস উড়িয়ে গেছে। তাঁত বোর্ড জানায় 2018 ও 2019 সালে প্রায় 45 কোটি টাকার শুল্কমুক্ত কাঁচামাল আমদানি হয়েছে পাবনার 5টি তাঁত সমিতির নামে, যার প্রায় পুরোটাই অসাধু চক্রের হাতে লোপাট। অসত্য দাবি করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি অভিযুক্তরা। তার কোন প্রমাণ আছে নাকি, কোন ডকুমেন্ট আছে নাকি? এটা চেয়ারম্যান সালিশ করতেছে, বুঝছেন? ওগুলো সব মিথ্যা কথা। হরিলুট হওয়ায় শুল্কমুক্ত আমদানির সুবিধার প্রকল্প বন্ধ করে দিয়েছে তাঁত বোর্ড। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন এই কর্মকর্তা। প্রধান কার্যালয়কে জানানো হলে তারা তদন্ত করতেছে। তদন্ত হলে যদি তারা অভিযুক্ত হয় তাহলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। বঞ্চিত তাঁতিরা বাধ্য হয়ে নেমেছেন রাস্তায়। রিজভিজয়, এটিএন নিউজ, পাবনা। কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে কাঁচা বাজারে ছিল ঢিলেঢালা ভাব। খুব জরুরি প্রয়োজন না হলে বাজারে যাননি কেউ, জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। বাজারের সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে খোলা জায়গায় দূরত্ব বজায় রেখে দোকান বসানোর নির্দেশনা রাজধানীর বেশিরভাগ বাজারেই মানা হয় না। বৃষ্টির জন্য বাইরে যাওয়ার কারণটা কি, এত মাছ কোথায় রাখবো বলেন? বাজারের লোকজন কম, স্বাস্থ্যবিধি মানার প্রবণতা তার চেয়েও কম। তুচ্ছ কারণ দেখিয়ে বেশিরভাগ বিক্রেতাই মাস্ক পরছেন না। স্বাস্থ্যবিধি তো দোকানদাররা মানছে না, দোকানিদের মাস্ক নেই। পথে যানজট না থাকায় শহরে পণ্য আসছে ঠিক মতোই। বাজারে তাই জিনিসপত্রের সরবরাহ পর্যাপ্ত। তারপরও বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের, আর যথেষ্ট বিক্রি না হওয়ায় আফসোস বিক্রেতাদের। শুক্রবার তো মনে করেন বেচা কিনা থাকে, কিন্তু আজকে তো বেচা কিনা নেই, লকডাউনের কারণে মানুষজন আসে না। ভেজিটেবল গুলো খুব এক্সপেন্সিভ। আমরা এই যে সকাল পর্যন্ত বসে আছি, এখনো 500 টাকাও বেচতে পারি নাই। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চতুর্থ প্রজন্মের সুবর্ণ রুই। দীর্ঘ এক যুগের গবেষণায় কার্প জাতীয় নতুন জাতটি উদ্ভাবন করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে এই উদ্ভাবন বলে নামকরণ করা হলো সুবর্ণ রুই। আকর্ষণীয়, লালচে ও সুস্বাদু, উৎপাদনও 20% বেশি। এই মাছটি যখন চাষিরা চাষ করবেন তারা অধিক আগ্রহ পাবেন এবং মাছটি দ্রুত সম্প্রসারণের ফলে মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে সুবর্ণ রুই অবমুক্ত করা হয়েছে। আশার আলো দেখছেন মাছ চাষি ও খামারিরা। আমরা খামারিরা অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত
যে এই ধরনের একটা উদ্যোগ বিআরএফআই নিয়েছে এবং আগামীতেও ভোট ব্যাংকের যে চাহিদা বা ডিমান্ড আমাদের ছিল অন্যান্য প্রজাতির মাছও যেন আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারি। এই নতুন রুই চাষে দেশে মাছের উৎপাদনে যোগ হবে অন্তত ৮০,০০০ কেজি, আশাবাদী গবেষকরা। আমরা রুই মাছের জাত উন্নয়ন নিয়ে কাজ করে অতি সম্প্রতি আমরা রুই মাছের ৪র্থ প্রজন্ম উদ্ভাবন করেছি, যেটি মূল জাতের চেয়ে প্রায় ২১% অধিক উৎপাদনশীল। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আর একবার নিচ্ছি বাইজি স্টিল বিরতির পর যা থাকছে। ২০ বছর পর আফগানিস্তানের বাগরাম ছাড়ল মার্কিন বাহিনী। ইউরোর কোয়ার্টার ফাইনালে আজ স্পেন, সুইজারল্যান্ড ও ইতালি বেলজিয়াম লড়াই। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি ৩টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশে বাইরের খবর। বিশ বছর পর আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে গেল মার্কিন সেনারা। চলতি বছরের 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারই অংশ হিসেবে বাগরাম ছাড়ল মার্কিন সেনারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, বাগরাম বিমান ঘাঁটির দায়িত্ব আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। একসময় 1 লাখের বেশি মার্কিন সেনার অবস্থান ছিল এখানেই। তবে ধীরে ধীরে সেনা সংখ্যা কমিয়ে আনা হয়। 9/11 হামলার পর আল কায়দা ও তালেবান জঙ্গি দমনের নামে আফগানিস্তানে ঘাঁটি কাড়ে যুক্তরাষ্ট্র। Handover was reportedly done without much panic. The Biden administration said the last অং সান সুচি ও প্রেসিডেন্ট উই মিন্টকে মুক্তি দিতে মিয়ানমারের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। একথা বলে জানিয়েছেন তার মুখপাত্র এরিক কানেকো। সেনা অভ্যুত্থানের সময় গ্রেফতারকৃত কয়েক হাজার মানুষকে মুক্তি দেওয়ার ঠিক একদিন পর এই আহ্বান জানালো জাতিসংঘ। গত 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের শাসন ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেফতার করা হয় অং সান সুচি ও প্রেসিডেন্ট উই মিন্ট সহ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদের। সামরিক জান্তা বিরোধী আন্দোলনে এ পর্যন্ত প্রায় 800 মানুষ নিহত এবং হাজার হাজার গণতন্ত্রপন্থী গ্রেফতার হয়েছেন। সুচি ও আটক নেতাদের মুক্তি দিতে জান্তার প্রতি প্রায়শই আহ্বান জানাচ্ছে বিশ্ব সম্প্রদায়। ইউরো চ্যাম্পিয়নশিপ 2020-এর খবর। আবারও ফুটবল উন্মাদনায় ভাসবে পুরো বিশ্ব। 2 দিনের বিরতি কাটিয়ে কোয়ার্টার ফাইনালের রাতে মাঠে নামবে বড় দলগুলো। প্রথম কোয়ার্টার ফাইনালে রাত 10টায় আসরে চমক জাগানো সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্পেন, রাত 1টায় হাই ভোল্টেজ দ্বিতীয় ম্যাচটিতে লড়বে বেলজিয়াম ও ইতালি। টুর্নামেন্ট শুরুর আগে কে ভেবেছিল সেমিফাইনালের দরজায় কড়া নাড়বে সুইজারল্যান্ড? ফুটবল বিশ্বকে অবাক করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তারা। তবে অস্বস্তির খবর, আজকের জীবন মরণ ম্যাচে কাঠ সমস্যায় অনুপস্থিত অধিনায়ক জাকার। স্পেনের বিপক্ষে অধিনায়ককে না পাওয়া আমাদের কাছে বড় ধাক্কা। তার জায়গায় যিনি আসবেন তাকে অবশ্যই সেরাটা দিতে হবে। ইউরো এবং বিশ্বকাপ দুটোই জেতার অভিজ্ঞতা আছে স্পেনের। পরিসংখ্যান এবং শক্তিতে এগিয়ে থাকলেও সেন্ট পিটার্সবার্গে আজকের লড়াইয়ে প্রতিপক্ষকে অবজ্ঞা করছে না স্প্যানিশরা। সুইজারল্যান্ডের সাথে সর্বশেষ ম্যাচেও আমরা তাদেরকে হারাতে পারিনি। বর্তমানে তারা ইউরোর অন্যতম সেরা দল, এতে কোনো সন্দেহ নেই। অপর ম্যাচে ফিফা র্যাঙ্কিং এ 1 নম্বর বেলজিয়ামের প্রতিপক্ষ 31 ম্যাচে অপরাজিত থাকা ইতালি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইউরো সেরা হয়েছিল সেই 1968-তে।
অসাধারণ একটা ম্যাচ হবে আজ। আমরা আমাদের সেরা খেলাটাই খেলবো, তবে কোনো ভুল করলেই প্রতিপক্ষ সেই সুযোগ কাজে লাগাবে। শুভদেব নাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। শেষ করব 3টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পালিত হচ্ছে কঠোর বিধিনিষেধ। সারা দেশে বাড়ছে করোনায় মৃত্যু। ন্যাজাল ক্যানোলা সংকটে বগুড়ায় 7 মৃত্যু। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে সক্ষমতার চেয়ে বেশি রোগী। শিগগিরই শুরু হচ্ছে মিক্সড ডোজ টিকা নিয়ে গবেষণা। খাল উদ্ধারে দরকার সরকারের রাজনৈতিক সদিচ্ছা। কালোবাজারে বিনামূল্যের সরকারি ওষুধ, গ্রেপ্তার 1। সমিতির নেতাদের হরিলুট, বঞ্চিত পাবনার প্রান্তিক তাঁতিরা। 20 বছর পর আফগানিস্তানের বাগরাম ছাড়ল মার্কিন বাহিনী। এবং ইউরোর কোয়ার্টার ফাইনালে আজ স্পেন, সুইজারল্যান্ড ও ইতালি বেলজিয়াম লড়াই। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজ ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্টাস SN এবং পাঠিয়ে দিন 555 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।